পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আজকে তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থেকে নিয়ে আমরা পড়ার বিষয়ে হাজির হয়েছি। এটি প্রথম চ্যাপ্টারে আছে। আমরা জানি প্রথম চ্যাপ্টার থেকে একটা 8 নম্বরের প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নটা কিন্তু থাকার সম্ভাবনা খুবই আছে। কোশ্চেনটা হচ্ছে জাতীয় স্বার্থের সংজ্ঞা ও রক্ষার উপায়। চলো তাহলে আমরা শুরু করি। জাতীয় স্বার্থ হলো আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানকালে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে এই জাতীয় স্বার্থ বলতে যাবতীয় মূল্যবোধের সমষ্টিকে বোঝায়। আর এক্ষেত্রে জাতীয় বলতে জাতি আর রাষ্ট্রকে উভয়কে বোঝানো হচ্ছে, অর্থাৎ সমগ্র দেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কথাই কিন্তু বলা হয়েছে। কিন্তু অধ্যাপক ফ্রাঙ্কেল একটু অন্যরকমভাবে বলেছেন জাতীয় স্বার্থ ধারণাটা অস্পষ্ট। এর কারণ হিসেবে বলা যায়, অধ্যাপক ফ্রাঙ্কেল এই জাতীয় স্বার্থের ধারণাটাকে অস্পষ্ট বলে উল্লেখ করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন যে এই জাতীয় স্বার্থ এক এক দেশে এক এক জায়গায় স্বার্থটা আলাদা রকম, কাজে কোনো একটা ইউনিক এটা হয় না। কাজে এইটা একটা অস্পষ্ট, কোন দেশে কেমন হবে, অর্থাৎ এটা স্থান কাল পাত্রভেদে কিন্তু আলাদা হতে পারে। আবার বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মর্গেনথাও ক্ষমতা লাভ ও জাতীয় স্বার্থকে অভিন্ন বলে উল্লেখ করেছেন, অর্থাৎ যেন তেন প্রকারেণ হোক না কেন ক্ষমতা লাভ, অধিকার কায়েম, এটাই কিন্তু জাতীয় স্বার্থ বলে চিহ্নিত করেছেন। এবং এর জন্য করতো নীতি, নৈতিকতা, আদর্শ, জনগণের কল্যাণ অকল্যাণ, এটার কিন্তু কোনো ব্যাপার নেই। এইভাবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে জাতীয় স্বার্থের সংজ্ঞা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বলা যায় যে জাতীয় স্বার্থ বলতে জাতীয় গোষ্ঠীর একটি ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বোঝায়, অর্থাৎ সেই জাতিটা কি করতে চাইছে, সেই রাষ্ট্রটা কি করতে চাইছে এবং সেই লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্রসমূহ যে সিদ্ধান্ত গ্রহণ করে বা যেই সব নীতি গ্রহণ করে ওই সব লক্ষ্য পূরণের জন্য তাকেই কিন্তু বলা হয় জাতীয় স্বার্থ। যেমন জাতীয় নিরাপত্তা, জাতির উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু অন্যতম। এইবার আমরা এই যে জাতীয় স্বার্থের উপাদানগুলো কী আছে সেটা দেখব। অর্থাৎ সংজ্ঞাতে কী দেখলাম, সংজ্ঞাতে আমরা ফ্রাঙ্কেলের কথা দেখলাম, মর্গেনথাও যে ডেফিনেশন দিয়েছেন তা দেখলাম, এবং সার্বিকভাবে রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয় স্বার্থের যে সংজ্ঞা দিয়েছেন সেটা আমরা দেখলাম। অর্থাৎ এইটা বলা যায় যে কোনো গোষ্ঠী বা জাতির যে ন্যূনতম লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য যে রাষ্ট্র যেরকম নীতি বা পদক্ষেপ গ্রহণ করে সেটাই হচ্ছে কিন্তু জাতীয় স্বার্থ। এই জাতীয় স্বার্থ রক্ষার যে বিভিন্ন উপাদানগুলো আছে তার মধ্যে প্রথম উপাদানটা হচ্ছে বা অন্যতম প্রধান উপাদানটা হচ্ছে কূটনীতি। রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন এই যে কূটনীতি জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম উপায়। তোমরা ক্লাস 12-এ পড়ো, এই কথাটা নিশ্চয়ই শুনেছ, খুব কূটনীতি বা কূটনীতিবিদ বা অত কূটকাচালি করে কি হবে। অর্থাৎ এই কূটনীতিবিদরা তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন নৈতিক অনৈতিক পন্থা গ্রহণ করে থাকে। ঠিক তেমনই এই কূটনীতিবিদরা নিজেদের রাষ্ট্রনীতিকে প্রাধান্য দেওয়ার জন্য বিদেশি রাষ্ট্রপ্রধান এবং জনগণের কাছে সেটা গ্রহণযোগ্য করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। নিজেদের দেশের এই জাতীয় স্বার্থ রক্ষার জন্য কূটনীতিবিদগণ মূলত 3টি নীতি গ্রহণ করে। একটা হচ্ছে বিশ্বাস উৎপাদন, অর্থাৎ সেই দেশটা বা সেই দেশের জনগণের উপর বিশ্বাস উৎপাদন করতে হবে। আপোষ রফা, অর্থাৎ তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, এবং তা না হলে শক্তিশালী দেশ দুর্বল দেশের উপর কিন্তু বল প্রয়োগ বা অস্ত্র প্রয়োগ করবে। দ্বিতীয় যে জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম উপাদান সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ফ্রাঙ্কেলের মতে যে জাতীয় স্বার্থের ধারণা পররাষ্ট্রনীতির একটি প্রধান বিবেচ্য বিষয়।
একটি প্রধান বিবেচ্য বিষয়, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্র কিন্তু তার নিঃস্বার্থভাবে তার কার্য পরিচালনা করে না বা অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক স্থাপন করে না। এই যে বিভিন্ন রাষ্ট্র, ধনী রাষ্ট্রগুলো গরিব রাষ্ট্রকে বা দরিদ্র রাষ্ট্রগুলোকে বা থার্ড ওয়ার্ল্ডে দরিদ্র দেশগুলোকে যে অর্থনৈতিক বা বিভিন্নভাবে সাহায্য করে, সেই সাহায্যের বিনিময়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন অন্যায় সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। এটাই কিন্তু পররাষ্ট্রনীতি। এবার পররাষ্ট্রনীতির জাতীয় স্বার্থ রক্ষার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো বা উপাদান হলো প্রচার। এই পররাষ্ট্রনীতি রূপায়ণের জন্য বা জাতীয় স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী মাধ্যম হলো রাজনৈতিক প্রচার এবং প্রসার। কারণ একটা কথা তোমরা জানো, 10 চক্র ভগবানও ভূত হয়। কারণ একটা যদি কোনো কিছু প্রচার করা হয়ে থাকে এবং সেটা যদি বারবার করা হয়ে থাকে, তাহলে কিন্তু জনগণ অনেকাংশে সেটাই মনে করে। যেমন আমাদের বিভিন্ন যে রাজনৈতিক নেতারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে থাকে, অর্থাৎ এক এক রাজনৈতিক দলে এক এক কথা বলে থাকে, তারা কিন্তু একই রকম কথা বলে থাকে, কিন্তু একই কথা দুই দিক দিয়ে কখনো ঠিক হতে পারে না। কিন্তু রাজনৈতিক দিকভাবে বা প্রচারের মাধ্যমে সেটা কিন্তু জনগণের সামনে তুলে ধরা এবং পররাষ্ট্রনীতিগণ বা রাষ্ট্র সেগুলো প্রচারের মাধ্যমে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে। এরপরে পয়েন্টটা হচ্ছে জোট গঠন। এই জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম উপাদান হচ্ছে জোট গঠন। কারণ আমরা ছোটোবেলায় ওই কৃষকের পাটকাঠির গল্প শুনেছি। একটি পাটকাঠি দুর্বল, কিন্তু পাটকাঠিগুলো যদি একজোট হয় তাহলে কিন্তু সেই পাটকাঠির অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং একজনের পক্ষে সেটা ভাঙা সহজ হয় না। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা ভারত স্বাধীনতা লাভ করার পর ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করায় যে প্রথম বিশ্ব বা দ্বিতীয় বিশ্ব অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া তাদের কিন্তু ইচ্ছামতো এই জোট নিরপেক্ষ দেশগুলিকে তথা তৃতীয় বিশ্বের দেশগুলোকে কিন্তু ইচ্ছামতো পরিচালনা করতে পারেনি। কাজেই জোট, আন্তর্জাতিক ক্ষেত্রে জোট গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা জাতীয় স্বার্থকে অনেক বেশি ইতিবাচক জায়গায় নিয়ে যায়। যেমন আবার আরেকটা ঘটনা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী আমেরিকার নেতৃত্বে ন্যাটো গড়ে উঠলে তার প্রত্যুত্তরে কিন্তু সাম্যবাদী অর্থাৎ এর বিরোধী রাষ্ট্র, সাম্যবাদী জগতের নেতা রাশিয়া, সোভিয়েত রাশিয়া কিন্তু ওয়ারেস চুক্তি জোট গঠন করে। অর্থাৎ এই জোটের মাধ্যমে তারা কিন্তু নিজেদের জাতীয় স্বার্থ বা জাতির সুযোগ সুবিধা আদায় করতে পারে। এরপরেরটা দেখো, অর্থনৈতিক ঋণ ও সহযোগিতা। বর্তমান আন্তর্জাতিক ক্ষেত্রে এই উন্নত দেশগুলি দরিদ্র দেশ বা অর্ধ উন্নত দেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলিকে বিভিন্ন রকম আর্থিক সাহায্য করে, কিন্তু সেই আর্থিক সাহায্যের বিনিময় তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে তথা নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করে। এরপর লাস্ট পয়েন্ট হলো বল প্রয়োগের নীতি। অর্থাৎ যখন শক্তিশালী রাষ্ট্রগুলি জাতীয় স্বার্থ রক্ষার সময় অনেক সময় তারা কিন্তু বল প্রয়োগের মাধ্যমে তারা তাদের নিজেদের অধিকার বা সুযোগ সুবিধা কায়েম করতে পারে। যেমন বর্তমানে তোমরা দেখেছো নিশ্চয়ই, রাশিয়া ইসরায়েলের উপর যে আক্রমণ করছে সেটা কিন্তু ওই জাতীয় স্বার্থ বা নিজেদের স্বার্থ রক্ষার জন্য। কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে জাতীয় স্বার্থ হলো জাতির স্বার্থের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের জন্য এবং প্রত্যেকটি রাষ্ট্রই আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে প্রতিটি রাষ্ট্রই বল প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে প্রদর্শন করবে। কারণ এটা যদি শান্তিপূর্ণ উপায় না হয়, যদি বল প্রয়োগের মাধ্যমে হয়ে থাকে, তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কখনোই শান্তি বজায় থাকবে না এবং তার গ্রহণযোগ্যতা সম্পর্কেও কিন্তু একটি প্রশ্ন থেকে যাবে। এই ছিল মোটামুটি জাতীয় স্বার্থের সংজ্ঞা এবং তার রক্ষার উপায়। এবার দেখো, আমরা এটাকে মনে রাখার জন্য আমরা সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞাতে ফ্রাঙ্কেলের মত দিয়েছি, মর্গেনথাউয়ার বলেছি। ফ্রাঙ্কেল বলেছেন যে
এই জাতীয় স্বার্থ ব্যাপারটা খুব ফ্লোটিং ব্যাপার, কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। মর্গেনথাও একটা সংজ্ঞা দিয়েছেন এবং এই সব রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা থেকে একটা সার্বিক সংজ্ঞা আমরা দিয়েছি। এরপর রক্ষার উপায় কূটনীতি, প্রত্যেক রাষ্ট্রে কূটনীতির মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করে থাকে। তারপর দেখো পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি মাধ্যমে অর্থাৎ পররাষ্ট্রনীতি একমাত্র উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ, এর জন্য নানারকম নীতি অবলম্বন করে থাকে। 3 নম্বর হচ্ছে প্রচার। এই পররাষ্ট্রনীতিগণ বা কূটনীতিগণ নিজেদের রাষ্ট্রের পক্ষে নানা রকম প্রচার করে থাকে এবং প্রচার ও প্রসারের মাধ্যমে সেই দেশের রাষ্ট্রনেতাগণ বা জনগণের কাছে তা গ্রহণযোগ্য করার চেষ্টা করে। জোট গঠন, বিভিন্ন রাষ্ট্রগুলি জোট গঠন করে তুলনামূলক শক্তিশালী হয়ে অন্য রাষ্ট্রের উপর তাবেদারি বা নিজেদের অধিকার কায়েম করার চেষ্টা করে। তারপর দেখেছি 5 নম্বর অর্থনৈতিক ঋণ ও সহযোগিতা। ধনী রাষ্ট্রগুলি বা প্রথম বিশ্বের রাষ্ট্রগুলি তৃতীয় বিশ্ব বা দরিদ্র রাষ্ট্রগুলিকে আর্থিক সাহায্যের মাধ্যমে বিভিন্নভাবে তাদের স্বার্থের জড়িয়ে ফেলে, অর্থাৎ নিজেদের স্বার্থ সংরক্ষণ করে। তারপর হচ্ছে বলপ্রয়োগের ভীতি। যদি শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রগুলো যদি তাদের কথা না মানে, তাহলে শক্তিশালী রাষ্ট্রগুলি কিন্তু বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে এবং শেষ পর্যন্ত বল প্রয়োগও করে থাকে। এইভাবে তোমরা যদি পড়ো দেখবে তোমাদের নোটটি অবশ্যই মুখস্থ থাকবে। আবার বলছি, আগে পড়ে বোঝো, আত্মস্থ করো, আত্মস্থ করে যেটা বুঝলে সেটা পড়ো এবং পড়ে একাধিকবার লেখো, তাহলেই দেখবে তুমি কিন্তু ভালো নাম্বার পাবে এবং পল সায়েন্সে কিন্তু ভালো 90-এর উপর পাওয়া কোনো সমস্যাই নয়। কাজে এখন থেকে তোমরা ভালো করে পড়াশোনা করো। 3রা মার্চ যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 2025 সালে, তার অগ্রিম শুভেচ্ছা রইল এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি ও এডুকেশনের সাজেশন, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপে রেখো এবং তোমাদের বন্ধুদেরও বলো। এবং এটা বলছি, আমরা যে সাজেশনটা দেব সেগুলো কিন্তু তোমরা প্রায় পুরোটাই কমন পাবে। এটা দীর্ঘ 23-24 বছর ধরে অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি। কাজেই তোমরা বিশ্বাস করতে পারো বা আমার যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো। পরিশ্রমের মাধ্যমে কিন্তু তুমি তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে গড়ে তুলতে পারো। আজ এইটুকুই। পরের বিষয় পক্ষ থেকে আবার শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো।